এদিকে ভারত যে কোনো সময় আক্রমণ করবে বাংলাদেশের উপর, খুবই ভয়ঙ্কর পরিকল্পনা তাদের। ঠেকাতে পারবেন কি ডক্টর ইউনূস তাদের? আজকে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা আপনাদের জানাবো না। আমি কোনো গোপন সূত্রে কোনো পরিকল্পনা খবর পাই না। এই পরিকল্পনা যারা করছে তারা তাদের মাউথপিস দেয়া এই পরিকল্পনার কথা প্রকাশ্যেই বলছে। আপনারাও চাইলে সেটা দেখতে পারবেন, আমরা সবাই মিলেই আমরা সেটা দেখবো, কারণ অনলাইনেই আছে। ঘটনা হইতেছে ভারত কিভাবে বাংলাদেশকে দখল করবে তার পরিকল্পনা। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks. দর্শক, গত 53 বছরে এমন বাংলাদেশ কিন্তু ভারত দেখে নাই। ভারতের মন্ত্রীদের কথা যে এই দেশে অনেক সরকার আসছে গেছে, কিন্তু এই মুহূর্তে যে অবস্থান তৈরি হয়েছে ভারত বিরোধী, তো এরকম দেখা নাই। এখন ভারতের সরকারের বিভিন্ন সেক্টর, বিভিন্ন স্টেটগুলা একের পর এক যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই মুহূর্তে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে দখল করে ইউনূস প্রশাসনকে শিক্ষা দেওয়া উচিত এবং শেখ হাসিনাকে তার সরকারকে সেখানে বসিয়ে দেওয়া উচিত। ইসকনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইসকনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইসকনের যে পজিটিভ ফেস, আর আমাদের দেশে আমরা ইসকন নিয়ে যে বক্তব্য দেই, ইলিয়াস ভাই পিনাকি দাদাদের কথায় কান্না দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চরম ভুল করতেছে। গরিবের কথা বাসি হইলেও ফলে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত, বাংলাদেশে যে কোনো সময় তাদের সৈন্য পাঠাবে। এইসব কথা আমরা তাদের নেতাকর্মীদের কাছ থেকে শুনতে পাচ্ছি। তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক হুমকি দিচ্ছে, বাংলাদেশকে নিয়ে সরাসরি অনেক ষড়যন্ত্র করতেছে। দর্শক শ্রোতা, এইসব বিষয় কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। বাংলাদেশ কি সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশও তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে কি কি প্রস্তুতি গ্রহণ করেছে। ডক্টর ইউনূসও কিন্তু অনেক বক্তব্য দেন এইসব বিষয় নিয়ে। আপনারা সবাই জানেন ইসকন ইস্যুতে ভারত কিন্তু পুরাপুরিভাবে খেপেছে বাংলাদেশের উপর। কেন ইসকন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, কেনই বা ইসকনদের উপর এইসব করা হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ভারত কিভাবে ষড়যন্ত্র করতেছে এবং তাদের ষড়যন্ত্রগুলা কতটুকু সফলতা পায়। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এই ভারতের পরিকল্পনার বিষয়ে, ভারতের ষড়যন্ত্রের বিষয়ে এবং বাংলাদেশের এই অবস্থার বিষয়ে। এই জায়গাগুলো দেখেন কথা। তারপর এখন জানতে পেরেছি শুধু সেনা সমাবেশ নয়, যুদ্ধের আরো বেশ কিছু সম্ভার যুদ্ধাস্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। 1971 সালের পর এমন যুদ্ধ সম্ভার বা যুদ্ধ অস্ত্র ভারত এই প্রথম মোতায়েন করল। কিভাবে তৈরি হয়েছে এবং হচ্ছে ভারত, তার মোটামুটি একটা ছবি তুলে ধরবো আজকের আলোচনায়। ইউনূসের ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা ও কাজকর্মে তিতিবিরক্ত নরেন্দ্র মোদীর ধৈর্যের বাঁধ ভেঙেছে চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির পরে। বিষয়টি নিয়ে দুটো চিঠি দিয়েছে ভারত বাংলাদেশ সরকারকে। বলেছে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং চিন্ময় দাসকে মুক্ত করতে। শোনেনি বাংলাদেশ সরকার, সোনার বান্দা তারা নয়। যে ভাষায় উত্তর দিয়েছে সেটা কূটনৈতিক শিষ্টাচারের বিরোধী। বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার, যাকে বলে ফ্রি হ্যান্ড, সেটা দিয়েছে। গতকাল কলকাতায় নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ তারা ইউনূস সরকারকে শাস্তি দিতে ভারত ব্যবস্থা নিক এই দাবিতে মিছিল করেছে এবং মিছিলে যারা অংশ নিয়েছে তাদের 90 কেন তারও বেশি % হচ্ছে মুসলমান। সবকিছু দেখে শুনে অবশেষে গত রাতে অর্থাৎ 28শে নভেম্বর রাতে নরেন্দ্র মোদী মিটিং করেছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এবং তারপরই হাওয়া যে গরম হয়েছে সেটা মালুম হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন, সৈন্য ও সমরাস্ত্র মোতায়েন করে ঠিক কি করতে চায় ভারত? বাংলাদেশের জঙ্গি প্রশাসনের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এটা করেছে, নাকি ইউনূসকে ভয় দেখাবার জন্য, নাকি যুদ্ধ করার জন্য 71-এর মতো, নাকি সার্জিক্যাল স্ট্রাইক যেটা বালাকোটে করেছে পাকিস্তানের সঙ্গে 2019-এ, কিংবা মায়ানমারে করেছে ওখানকার নাগা বিদ্রোহীদের সঙ্গে 2015 সালের জুন মাসে? অল্প দু কথায় বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের এত সাহস বা বুকের পাটা নেই যে ভারতের সঙ্গে যুদ্ধে নামবে। সুতরাং আত্মরক্ষার জন্য সেনা সমাবেশ তত্ত্ব, অর্থাৎ ভারত সেনা সমাবেশ করেছে আত্মরক্ষা করতে, সেই তত্ত্ব বাতিল। ইউনূসকে ভয় দেখানোর তত্ত্ব কিছুটা মেনে নেওয়া যায়। ভয় যে মোল্লা ইউনূস পেয়েছে তার প্রমাণ বিদেশ সচিব পর্যায়ে খুব জরুরি একটা মিটিং করার প্রস্তাব তারা দিয়েছে, আর্জি পাঠিয়েছে। ভারত সে আর্জির জবাব দেয়নি এখনো, সম্ভবত দেবেও না। আরো কতটা ভাঙো সেটা দেখে ভারত কি করবে না করবে সেটা
তখন বলবে। ৭১-এর মতো যুদ্ধে নামা অন্তত এই মুহূর্তে ভারতের চিন্তাই নেই। তার অনেক অসুবিধা যেমন আছে তেমন তার দরকারও নেই। মশা মারতে কেউ কামান দাগে না, ঠিক আছে? বাকি থাকে কোনটা? সার্জিক্যাল স্ট্রাইক, যেটা পাকিস্তানে ও মায়ানমারে ইতিপূর্বে করেছে ভারত। যুদ্ধ করতে হলো না, আবার শিক্ষাও দেওয়া হলো। তবে এখানে একটা সমস্যা, পাকিস্তান ও মায়ানমারে জঙ্গিদের ওপর আঘাত করেছিল ভারত। কাদের ওপর? সেখানকার সেনাবাহিনী নয়, সেখানকার মানুষ নয়, জঙ্গিদের ওপর। তাহলে বিশেষ কোনো জায়গায় কি, কারণ বাংলাদেশের তো বিশেষ কোনো জায়গায় জঙ্গিরা নেই, বাংলাদেশের তো সব জায়গায় জঙ্গিরা ছড়িয়ে আছে। তাহলে বিশেষ কোনো জায়গায় স্ট্রাইকটা হবে কি করে? আমার মনে হয় ভারতের স্ট্রাইক হবে বাংলাদেশের সেনা ছাউনির কয়েকটার ওপর। তাতে যেমন কোমর ভেঙে দেওয়া যাবে সরকারের এবং সরকারের সমর্থক সেনাবাহিনীর, তেমন জনগণের হতাহত হওয়াটাও ঘটবে। তবে এই মেন্টালিটি কিন্তু থাকতে হবে, কারণ আমরা যে পাঙ্গা নিতে যাচ্ছি রেজাল্টটা কিন্তু এরকমই হবে। তবে বাঙালি বড় আপোষহীন, কিন্তু গরিব মানুষের উপরে একটু দুঃখ দুর্দশা আসলে তৈরি হবে। দর্শক, গত ৫৩ বছরে এমন বাংলাদেশ কিন্তু ভারত দেখে নাই। ভারতের মন্ত্রীদের কথা যে এই দেশে অনেক সরকার আসছে গেছে, কিন্তু এই মুহূর্তে যে অবস্থান তৈরি হয়েছে ভারত বিরোধী, তো এরকম দেখা নাই। এখন ভারতের সরকারের বিভিন্ন সেক্টর, বিভিন্ন স্টেটগুলা একের পর এক যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ইভেন জনগণ টু জনগণ, আমাদের দেশের একাংশের জনগণ যেমন রাজপথে নামছে ইসকনকে নিষিদ্ধ করতে, ভারতের দেশের জনগণ একাংশ নামছে ইসকনের পক্ষে, প্রয়োজনে সীমান্তে নাকি ২-৪টা ফালাই দিবে, ঢুইকা যাবে ট্যাং টং নিয়ে, এমন বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের স্টেটও দখল করবে এমন আওয়াজও দিচ্ছে। তবে এগুলা ফাঁকা আওয়াজ, কাজের আওয়াজ হচ্ছে যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন। অলরেডি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে একটা আওয়াজ আসছে, এবার আপনার ত্রিপুরা থেকে, ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী বলে তো বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী, ভারত তো স্টেট ভিত্তিক রাজ্য, তো সেখানে একজন মুখ্যমন্ত্রী থাকে যিনি ওই স্টেটের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। নামটা মনে আছে তো? একটা ড্যাম খুলে দিছিল, কুমিল্লা সহ বহু জেলা ইতিহাসে ১০০ বছর এরকম বন্যা দেখা নাই। তো সেই ত্রিপুরা কিন্তু এবার অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে। তো কি করবে তা জানি না। যিনি মুখ্যমন্ত্রী আছেন মানিক সাহা, আগরতলায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলছেন যে প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের উপরে যে ক্রমবর্ধমান সহিংসতা, এটা ভারতীয় মিডিয়া তৈরি করে ফেলছে। তাদের দেশে নানান ভিডিও ফুটেজ কাটসাট করে লাগাইয়া, মানে নানান বক্তব্য দিয়ে কিন্তু এই একটা জায়গা তৈরি করছে। সেই ইস্যুটা নিয়েই ভারতের যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু রাজনীতি করতেছে। কারণ যেহেতু ভারত একটা হিন্দু ধর্মভিত্তিক রাষ্ট্রই আমরা বলতে পারি, যদিও সেখানে ধর্ম নিরপেক্ষ বলা হচ্ছে, কিন্তু বিজেপি সরকার যখন থেকে ক্ষমতায় আছে তো তখন থেকে সেখানে ধর্ম নিরপেক্ষতা উঠে গেছে। সেখানে শুধুমাত্র হিন্দু বেসিস যে কর্মকাণ্ডগুলো সেগুলো একের পর এক ঘটছে। আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় স্টেটের নাম বদল, তারপর হচ্ছে আজমির শরীফের নিচে নাকি মন্দির আছে দাবি করে ভারতের কোর্ট সেটাকে তদন্ত করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। তাহলে আপনি ভাবেন যে এখন কোথায় চলছে। তো স্বাভাবিকভাবে তারাও ভোটের রাজনীতি করে, আর যেহেতু বাংলাদেশে এখন এটা একটা ইস্যু, তারাও কিন্তু ওই সুরেই কথা বলছে যে ইস্যুর ওই দেশের জনগণ শুনতে চায়। এখন ত্রিপুরা কি বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের সাথে যা হচ্ছে এর প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থগিত করার বিবেচনা করছে ত্রিপুরা। আর এর পাশাপাশি তিনি বলছেন যে আপনার যে আমরা এই বিষয়ে এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করিনি, তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে যে কোনো কিছুই ঘটতে পারে। বাংলাদেশে হিন্দুদের নিশানা করে হামলা শেষের কোনো লক্ষণ নাকি দেখা যাচ্ছে না। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুরা বাঁচার জন্য লড়াই করছেন। চিন্তা করছেন, ভারতের মানুষ কিন্তু বিশ্বাস করতেছে। আমরা যতই বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের দেশের অনেক হিন্দু ভাইরা তারাও কিন্তু লাইভে বলছেন, টেলিভিশনে বলছেন, তাদেরকে কিন্তু দালাল ডাকে যে এগুলা দালাল, এগুলোর টাকা দিয়ে কিনে ফেলছে ইউনূস সরকার বা মোল্লারা, এরকম শব্দ কিন্তু এরা ব্যবহার করছে। ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার দিনেই আমরা নিরাপত্তা জোরদার করেছি। ব্যক্তিগতভাবে বিএসএফ এবং পুলিশের সাথে একাধিকবার আলোচনা করেছি, সীমান্তে দেখলেই টুস করে দেওয়া হবে। এখন আমি যেটা দেখছি যে এই মুহূর্তে এই পরিস্থিতিটা যেভাবে গেছে, এখন আমরা কি ত্রিপুরার সাথে বাণিজ্যিক চলে, কয়লা, মাছ এবং অন্যান্য পণ্য আমদানি করি, আর প্লাস্টিক পণ্য সেখানে বাণিজ্য চলমান আছে, আর পাশাপাশি কৃষিজ পণ্য সহ বেশ কিছু জিনিস এখানে আসা যাওয়া হয়। এটাই আমি বলছি যে
ত্রিপুরায় নিচে, পশ্চিমবঙ্গ নিচে, আরও যদি স্টেটগুলো এরকম নেয় তখন দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হবে। সেটাকে ফেস করার জন্য সরকারের প্রস্তুতি থাকতে হবে, সিন্ডিকেটকে ভাঙতে হবে, অন্য দেশ থেকে এই আমদানি রপ্তানির জিনিস ব্যবস্থা করতে হবে, নয়তো কিন্তু দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। গরিব মানুষ খেতে পাবে না, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া দাম তৈরি হবে। সো সরকারের জায়গা থেকে আপনি দেখেন সরকার কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়ই, ইস্কনের ইস্যুতেও কিন্তু নমনীয়তা প্রকাশ করছে। বাট বিভিন্ন যে রাজনৈতিক দল গোষ্ঠী বা বিভিন্ন মানুষ যারা ভারতের ইস্যুতে সোচ্চার আছেন তাদের জায়গাগুলো থেকে ভারতের জনগণ বা ভারতের সরকার কিন্তু রিয়েকশনগুলো দিচ্ছে। তা আমার মনে হয় যে চাহে কুচবিহ, প্রয়োজনে আমরাও অন্যান্য দিক থেকে এটার ব্যবস্থা করা দরকার। এখন সেটা আসলে কি করা হবে, নাকি খালি আওয়াজে পাকিস্তানের মতন আমরা এরকম কথাটা বলবো, তারপরে এই দেশের গরিব মানুষ আরও ধরেন বিপদে পড়বে। কারণ চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে এগুলোই হবে। দেখা যাক কি হয়। ভারত কিভাবে বাংলাদেশকে দখল করবে তার পরিকল্পনা। কে বলছে এটা? বাংলাদেশের বিশিষ্ট ভারতীয় দালাল স্বদেশ রায়ের একটা পোর্টাল, নাম সারাক্ষণ। সেখানে সারাক্ষণ ভারত বন্দনা চলে। সেইখানে সে আমাদের বয়কট আন্দোলনের সমালোচনা করতে গিয়া ফট কইরা এই কথাটা বইলা দিছে, বুঝতে পারে নাই এটা আমরা ধরে ফেলি। আসেন দেখি সে কি বলছে। তার লেখার শিরোনাম ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বনাম টুপি উদ্ধার। ওই টুপি না, ওই টুপি বলতে কি বলছে সেটা আমরা দেখবো পরে। এই লেখাটা পুরোটাই দেখতে হবে রেফারেন্সের জন্য, তাহলে বুঝতে পারবো ইন্ডিয়া কি পরিকল্পনা নিয়ে আগাইতেছে। একটু বড় হইতে পারে এপিসোডটা, আমি জানি না আলাপটা কত দূর পর্যন্ত যাবে, কারণ অনেকগুলো রেফারেন্স দিতে হবে এখানে ওর লেখা থেকেই, তাইলে বুঝবেন ইন্ডিয়া আসলে কি পরিকল্পনা নিয়ে আগাইতেছে। সে শুরু করছে এইভাবে, ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের শুরুর ঘোষণা যে ধরনের ব্যক্তির কাছ থেকে আসছে তাকে নিয়ে আলোচনা বা উল্লেখ না করাই ভালো, কথা সত্য। তবে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কিছু নেতা এবং তাদের কিছু সমর্থক এই ধরনের একটি অবাস্তব কাজের সাথে নিজেদের জড়িয়ে ফেলবে এ বিষয়টি বাস্তবে কেউ ভাবতে পারেনি ও চিন্তাই করতে পারেনি যে বিএনপির কোন কোন নেতা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবে। বিএনপি তো দল হিসেবে এখনো অংশ নেয় নাই, তাতেই ওদের মাথা খারাপ হয়ে গেছে। তার পুরো লেখার মর্মার্থ হচ্ছে বিএনপি কেন এই বয়কট আন্দোলনে যাচ্ছে। পুরো বিএনপি তো যায়নি, বিএনপি তো দলগতভাবে সিদ্ধান্তও নেয় নাই। কয়েকজন নেতা এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাইছে, জানাইতেই পারে, তাতেই ওর চান্দি গরম হয়ে গেছে। সে কইতে যাচ্ছে বিএনপির তো এটা ক্ষতি হবে, হ্যাঁ এটা অবাস্তব আন্দোলন, তো তুই তেলে চিল্লাস কেন? অবাস্তব আন্দোলন হলে তো তোর চিল্লানির কোনো দরকার নাই। ওই বিএনপির বিরাট সুবর্ণের দেশ দিছে, তো আসেন এই সুবর্ণদের কিছু লেখা দেখি আমরা। হ্যাঁ টাইটেল দেখবো, আওয়ামী লীগের ওয়েবসাইটে তার লেখা। হ্যাঁ, রায়ের আগেই খালেদাকে দুর্নীতি পরায়ণ ও কুখ্যাত হিসেবে চিহ্নিত করলো বিএনপি স্বদেশ রায়। আবার লিখেছে দেখে, বিএনপি থেকে ঢালাও পদত্যাগ এখন সময়ের বিষয় মাত্র। আওয়ামী লীগের পোর্টালেও লেখা ছাপা হয়। আবার দেখেন লিখেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধুহীন বিএনপি স্বদেশ রায়। এহেন বিএনপির শুভাকাঙ্ক্ষী কি বলে দেখেন, কেমনে বিএনপির পাম দিচ্ছে এখন দেখেন। এ ধরনের একটি রাজনৈতিক বাস্তবতায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা শুধু কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় থাকেনি, 91 রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় সার্কে যথেষ্ট ভূমিকা রেখেছিল, হা হা কি পাম। তারা ধীরে ধীরে এভাবে সার্কের কোন একটি দেশের বিরোধিতার পথে যাবে, এই ধরনের ভুল অন্তত তাদের কাছ থেকে আশা করা যায় না। ওরে বাবা, কি আশা নিয়ে বসে থাকে স্বদেশ রায়, তার পাম না শেষ হয় না, আরো আছে। কইতেছে বিএনপিতে যথেষ্ট শিক্ষিত নেতা আছেন, তাছাড়া তাদের সহযোগী পেশাজীবীদের মধ্যে অনেক উচ্চমানের ব্যক্তি আছেন। ওরে বাবা, পাম্পের উপরে পাম্প, বুঝেছেন তো কেন পাম দিচ্ছে এত। আরো বলছে, তারপরেও কেন ফেসবুক ইউটিউব নির্ভরদের বুদ্ধি বিবেচনার উপর ভর কইরা বিএনপির মতো একটি দলের কিছু নেতা এবং কর্মী, যে দলটি কয়েকবার রাষ্ট্র ক্ষমতা এসছে, তারা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে গেল। এ সত্যিই এক বিষয়। ভয় পেলে মানুষ রাস্তায় হাঁটার সময় নাকি জোরে জোরে কথা বলে, ভয় তাড়ানির লাগা। সেভাবে সে বলতেছে যে বর্তমান যুগে রাষ্ট্র ক্ষমতায় যাবার সক্ষমতা রাখে এমন কোন রাজনৈতিক দল গ্রহণ করবে না এই ধরনের একটা পশ্চাৎপদ অচল ধারণা, এটাই বাস্তবতা। তার মানে রিজভী ভাইয়ের শাল পুড়ায় ফেলার ঘটনায় এমনই আওয়ামী লীগ শিবির ডরাইছে যে কাপাকাপি শুরু হয়ে গেছে চারিদিকে, তাই না? তারপরে লিখিচ্ছে,
যে বিএনপির প্রথম দিনের নীতি নির্ধারণী সভায় যে খবর পত্রিকা আসছে সেখানে এই বাস্তবতারই লক্ষণ দেখা গেছে। কারণ তাদের নীতি নির্ধারক ইকবাল মাহমুদ টুকু বলেছেন রিজভির বক্তব্য তার নিজস্ব, হাফ ছেড়া পাচ্ছে স্বদেশ রায়। অন্যদিকে তাদের অপর নীতি নির্ধারক আমির খুশরু চৌধুরী বলছেন রিজভির সিদ্ধান্ত বা বক্তব্য তাদের দলীয় বক্তব্য নয়, হাফ ছেড়া পাচ্ছে স্বদেশ রায় আর ইন্ডিয়ান লেসপেন্সার গুলা। তাহলে ওর আসল উদ্দেশ্য হচ্ছে বিএনপি রে কিভাবে বয়কট আন্দোলন থেকে দূরে রাখা যায়। তো কইছে বিএনপিতে শিক্ষিত বুদ্ধিমান লোক আছে, তাই না? তো তাইলে বিএনপি নিজের সিদ্ধান্তটা নিতে পারবে না, ওই টেনশন নিচ্ছে কে বিএনপির জন্য? হ্যাঁ, শেষে বলতেছে ওই সুবীর ভৌমিকের যে রাইগে রাইগে সিন নিয়ে কথা দিছিল না, সেই রকম আসেন সেটা দেখে আলাদা কইরা মজা আছে। কারণ দুইজন রে ধরা লাগবে এবং দুইজনকে আজকে উত্তর দেব এইটা সিন প্রসঙ্গে, যে সিন নিয়ে কেন আমরা কথা বলি না। সে লিখতেছে অন্যদিকে নির্বাচন নিয়ে বিএনপির যে হতাশা তা শুধু ভারতকে ঘিরে থাকা কি এক ধরনের ভুল নয়? চায়নাও কি এখানে তাদের বিনিয়োগের নিশ্চয়তার ধারাবাহিকতা চায়নি? পশ্চিমারা কি শুধু এখানে ব্যালট চেয়েছিল? গণতন্ত্র সারা পৃথিবীতে এখন ব্যালটের রাতে আর কতটুকুই বা আছে? বাবা, মানে জনগণের ভোট দেওয়ার ক্ষমতা তো আর নাই দুনিয়াতে, ব্যালটের ক্ষমতাই নাই। কি আছে তাইলে? সেটা বলতেছে পরে, সেটা আসতেছি। এডিটর সাহেব, এইবার সিট প্রসঙ্গে আসি। দেখান সুবীর সিং নিয়ে কি বলছিল, শুনেন। চীনও তো শেখ হাসিনাকে ভারত যতটা সমর্থন দিয়েছে তার থেকে কম না বরং বেশি সমর্থন দিয়েছে। ভারত অন্তত আমি জানি হাসিনা বা তার অন্য নেতাদের সাথে কথাবার্তায় চুনাব ঠিকসে হোনা চাইয়ে এই ধরনের কথাবার্তা তো তারা বলেছে। শেষ পর্যন্ত কি হয়েছে সেটা আলাদা কথা। তো চায়না তো সেটাও না। চায়নার তো লাইন ছিল ম্যাডাম বি স্ট্রং, ডেমোক্রেসি নো নিড, এটা ওদের লাইন ছিল। এই লাইনে কথাবার্তা তারা বলেছে। কিন্তু চীনের পণ্য বয়কটের কথা তো কেউ বলছে না। এইসব লোক, এই যে ব্লগারগুলো, কেউ প্যারিস থেকে কেউ লন্ডন থেকে চিৎকার করছে তিন বেলা, তারা চীনের পণ্য বয়কটের কথা তো কিছু বলছে না। তো এটা কেন? আজ দুইটারই উত্তর দিই। একই কথা বলছে না সুবীর আর এই স্বদেশ রায়? বলছে তো যে চীন হাসিনার সাথেই ছিল, তার সোনার নৌকাও নাকি উপহার দিছে সেই তথাকথিত ইলেকশনের পরে সবার আগে শুভেচ্ছা জানাইতে গেছে, তাই না? হ্যাঁ, এটা সত্য কথা, কথা সত্য। কিন্তু তার মানে এই না চীন হাসিনার রেজিম টিকায় রাখছে বা হাসিনার রেজিমকে ক্ষমতায় রাখছে, না তা না। এইটা স্ট্যান্ডার্ড কূটনীতি। ক্ষমতায় যারা থাকে যেভাবেই থাকুক, অন্য রাষ্ট্রগুলো তার সাথে কূটনৈতিক সম্পর্কে আগায় থাকতে চায়। এই ছবিটা দেখেন, খন্দকার মুস্তাকের সাথে কে জানেন? মুজিব জয় বাংলা হওয়ার পর দিন প্রথম কে শুভেচ্ছা জানাতে গেছিল খন্দকার মুস্তাককে? সমর সেন, সেই সময় ইন্ডিয়ান অ্যাম্বাসাডার। তার মুখে হাসি দেখেছেন? মনে হচ্ছে না মুজিব জয় বাংলা হয় সে সবচেয়ে খুশি হয়েছে, তাই না? এটা কূটনীতি। আগে দেখা করা, শুভেচ্ছা জানানো যদি রেজিমকে সাপোর্ট করা বোঝায় আর রেজিমকে সাপোর্ট করে ক্ষমতায় রাখা বোঝায়, তাইলে ইন্ডিয়া মুজিবকে মারিছে, ঠিক তো নাকি? এই ছবি দিয়ে তো সেটাই প্রমাণ হয়। বাংলাদেশে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এটা কার সমস্যা? এটা চীনের সমস্যা না, এটা পশ্চিমের সমস্যা না, এটা একান্ত ইন্ডিয়ার সমস্যা। আর বাংলাদেশের রাজনৈতিক সংকটের শুরু সেইখানে। চীন তো বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় এত বিলা হয়েছিল যে শেখ মুজিব মরার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। সেই চীনের তো মুজিবের দল আওয়ামী লীগ আর মুজিবের মাইয়া কাটাল রানীর সাথে কাজ করতে সমস্যা হয় নাই, হয়েছে? চীনের তো বিএনপি জামাতের সাথে কাজ করতে সমস্যা নাই, আমেরিকারও নাই। সমস্যা তো ইন্ডিয়ার, একমাত্র ইন্ডিয়ার। বাংলাদেশের মানুষ একটা ফ্রি ফেয়ার নির্বাচনে হাসিনারে যদি ক্ষমতায় আনে, আমারও কোনো সমস্যা নাই। আমি পছন্দ করবো না, সেটা অন্য কথা, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত আমি মাইনে নেব। আমি হাসিনার শাসনের বিরোধিতা করব, অব্যাহত রাখবো, সেটা অন্য বিষয়, আমার বিরোধিতা। কিন্তু তার বৈধতা নিয়ে আমার কোনো সমস্যা থাকবে না। তার বৈধতা মেনে নেই, তার সরকার মেনে নেই, আমি করব। এখন তো আমি তার সরকার মানি না, তাহলে আমরা কেন চীনের বিরুদ্ধে বলবো? কোনো কারণ আছে চীনের বিরুদ্ধে বলার জন্য? সমস্যা তো ইন্ডিয়া করতেছে, আমি চীনের বিরুদ্ধে কেন বলবো? হাসিনারে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া, কারণ সে বিএনপি জামাতরে ক্ষমতায় আসতে দিতে চায় না, সেই জন্য সে ভোট ছাড়া হাসিনা ক্ষমতায় রাখছে। আবার পালকি শর্মা এসেছে, তার কইছে যে আমার ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকার দেখায় মারাত্মকভাবে ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করছিলেন। মানে বাংলাদেশে যত সংকট সমালোচনা হচ্ছে সব ডক্টর আসিফ নজরুল। নন্দ ঘোষ বলি না, যত দোষ নন্দ ঘোষ। জনাব আসিফ নজরুলকে নন্দ ঘোষে পরিণত করা হয়েছে, করার চেষ্টা অ্যাটলিস্ট হচ্ছে দীর্ঘদিন থেকে। ইনফ্যাক্ট শেখ হাসিনার পতন এবং পলায়নের পর থেকে এই চেষ্টা ক্রমাগত চলছে। যাই ঘটুক না কেন, যেমন কিছুই হোক না কেন, সরকার কেন এমন হলো অমন হলো না, কেন এটা করা হলো, কেন ওটা করা হলো না, কেন এ উপদেশটা হলো, কেন সে উপদেশটা হলো না,
মানে যে কোনো রকম প্রশ্ন যদি আসে তার উত্তর কি? আসিফ নজরুল কেষ্টা বেটাই চোর। এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে এটা আর এখন কোনো সীমা কোনো দিকে রাখছে না। আমি আমার ওই টক শোতে সেই লয়ারকে জিজ্ঞেস করেছিলাম অন রেকর্ড যে কিসের ভিত্তিতে তিনি আসলে এই কথাগুলো বলছেন, কিসের ভিত্তিতে বলছেন। এবং ঘটনাচক্রে সেদিনই একটা অনুষ্ঠানে জনাব আসিফ নজরুলের সাথে আমি ছিলাম এবং সেখানে তিনি অনেকগুলো সমালোচনার তাকে নিয়ে প্রপাগ্যান্ডার জবাব দিয়েছিলেন। তো আমি সেখানে তাকে সেগুলো উপস্থাপন করেছিলাম। কিন্তু যেটা হয়, আমরা তো আসলে বুঝতে চাই না, বোঝার জন্য এটা করছি না। এই জিনিসটা যে কেউ ভুল বুঝে করছেন তা না। মানে আমরা দুটো টার্ম নিশ্চয়ই খেয়াল করি, জানি। একটা হচ্ছে মিসইনফরমেশন। জনাব আসিফ নজরুলকে নিয়ে যা করা হচ্ছে এটা কোনোটাই মিসইনফরমেশন না, এগুলো প্রত্যেকটা ডিসইনফরমেশন। জেনে শুনে বুঝে মিথ্যা তথ্য তাকে নিয়ে ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি আছে সেটা আমরা অনেকে রাইটলি আইডেন্টিফাই করেছি। আমি একটু কথা বলতে চাই, সেই জায়গায় যাব। সম্প্রতি আবার তাকে নিয়ে মানে আরো বহু কিছু বানিয়ে দেওয়া হয়েছে, সেটার কিছুটা জবাব জনাব আসিফ নজরুল দিয়েছেন। আমি একটু ওনার কথা থেকে, উনি একটা অনুষ্ঠানে ছিলেন, এই অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছেন, সেটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এসছে। আমি সেখান থেকে একটু পড়ি, ভিডিও পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। আমাদের কাজের সমালোচনা করবেন, সমস্যা নেই, আসিফ নজরুল বলছেন। কিন্তু যখন সম্পূর্ণ আজগুবি মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয়, তখন মনে হয় সমালোচনাটি অসৎ উদ্দেশ্যে করা। এই সরকারকে শক্তিহীন করা, আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা, দেশকে অস্থিতিশীল করা, পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়ে এগুলো করা হয়। তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশী দেশের স্ক্রিপ্ট আছে না, শেখ হাসিনা চলে গেলে আর কেউ দেশ চালাতে পারবে না, অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোনো বিকল্প নেই। এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার চেষ্টায় নেমেছে কিছু মানুষ। খুব মন দিয়ে খেয়াল করুন, প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সঠিক বলে আমি বিশ্বাস করি। গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, যদি নিজেরা ঝগড়াঝাটি করে নিজেরা নিজেদের কুৎসা রটায়, চরিত্র হনন করি, মিথ্যা তথ্য দেই, তাহলে ছাত্র জনতার আত্মবলিদানের প্রতি অশ্রদ্ধা জানানো হয়। তিনি নিজের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে উনি বলছেন যে অভিযোগ নেই, কিন্তু যাতে সত্য বলা হয় সেই প্রসঙ্গে বলছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ে মানুষের অবদানের কথা তিনি বলছেন। বলার পর ইনফ্যাক্ট সম্প্রতি তাকে নিয়ে যখন কথাবার্তা হয়েছে তখন তিনি বলছেন 5 আগস্টের আগে তথ্য উপদেষ্টা নাহিদ, মানে নাহিদ সম্পর্কে আসিফ তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতেন, আপনারা খুলে দেখেন কোন পত্রিকা। এখন যদি ওই পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগে আমি কি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ভূমিকা দেখবো না, গত 15 বছরের ভূমিকা দেখবো না? অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে, অবশ্যই প্রতিবাদ করব। কোনো পত্রিকার কোনো কিছু পছন্দ না হলে বলবো, বলিষ্ঠভাবেই বলবো, কিন্তু তাকে তো আমি জুলাই গণঅভ্যুত্থানের শত্রু বানাতে পারি না। চ্যালেঞ্জ করলাম, খুলে দেখেন ওই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিলেন কোন পত্রিকার লেখা বেশি কোট করেছেন। প্রথম আলো, ডেইলি স্টারের কথা বলা হচ্ছে, বিশেষ করে প্রথম আলোর কথা এখানে বলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রথম আলোকে নিয়ে কি হয়েছে দেখেছেন, আমি আমার অভিজ্ঞতাও নিশ্চয়ই শেয়ার করব। এরপর তাকে আরও নানান কথাবার্তা বলা হয়েছে। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে তিনি 3 থেকে 5 তারিখ, এটা খুব ইন্টারেস্টিং, নাকি সেনানিবাসে বসে তিনি ভারতের মানে রয়ের এজেন্ট এবং বাংলাদেশের ভারতীয় দালালদের সাথে বসে তিনি নাকি মানে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন, কিভাবে বাংলাদেশকে আবার শেখ হাসিনা চলে গেলেও কিভাবে ভারতের হাতেই কার্যত রেখে দেওয়া যায়, এই ধরনের উনি ওনার বক্তব্যে এটা বলেছেন। এবং উনি এখানে 3 তারিখ কি করেছেন, 4 তারিখ কি করেছেন আমি একটু আপনাদেরকে জানাই। উনি 3 তারিখ ওখানে মাহবুব মোর্শেদ ছিলেন, তিনি সহ শহীদ মিনারে প্রোগ্রাম করেছেন। এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের বাসায় গেছেন, সেই বাসা কোথায়, কত নম্বর বাসা, কোথায় বাসা, সব কিছু বলছেন। 4 তারিখ তিনি ক্লিয়ারলি বলেছেন, জানিয়েছেন উনি একটা বহু বিদেশে থাকা বহু মানুষের সাথে তিনি মানে থেকেছেন একটা ওয়েবিনারে। সেই ওয়েবিনারে অনেক কথাবার্তা হয়েছে, উনি বাঁচার আকুতি জানিয়েছেন। এই সব কিছু খুব ক্লিয়ারলি বলেছেন তিনি। এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব ফাহাম আব্দুস সালাম এটা নিয়ে কথা বলেছেন, ডক্টর আসিফ নজরুলকে এই ধরনের ভিলেইন বানানোর চেষ্টা নিয়ে। 4 তারিখ নিয়ে ফাহাম ভাই যেটা বলছেন আমি একটু পড়ি।
আসিফ নজরুল 4 তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করছিলেন, প্র্যাকটিক্যালি উনি জীবন ভিক্ষা করছিলেন। এখন শুনি উনি নাকি ওই রাতেই ইন্ডিয়ানদের সাথে গোপনে প্ল্যান করছিলেন। আর সব যদি ইন্ডিয়ানদের প্ল্যানেই হয় তাহলে জুলাই বিপ্লবকে বিপ্লব বলেন কিভাবে? তার মানে আমরা বুঝতেই পারছি ফাহাম ভাই এটাকেও খুব স্ট্রংলি এন্ডোর্স করছেন। এটার কথা আমরা সবাই জানি, অনেকেই জানি। সো এটাও বলা হলো এবং শেষ পর্যন্ত তাকে আসলে বলতেই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নজরুল কেন নন্দ ঘোষে পরিণত হলেন, এবং এখানে সরকারের যথেষ্ট কার্যকর ভূমিকা দেখছি বলে আমি মনে করি না। ডক্টর আসিফ নজরুলের যদি এত প্রবলেম হয়, এত খারাপ তিনি হয়ে থাকেন, তাহলে তাকে সরকার থেকে বের করে দেওয়া উচিত, তাকে বরখাস্ত করা দরকার, আমিও মনে করি। আর যদি সেটা না হয়ে থাকে, আমরা সরকারের দিক থেকে এবং বিশেষ করে আমাদের এই গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আমাদের ছাত্র সমাজের যারা প্রতিনিধি আছেন, আমাদের সমন্বয়ক এবং 3 জন, 2 জন সরাসরি সমন্বয়ক এবং ছাত্রদের সাথে সংশ্লিষ্ট আরেকজন উপদেষ্টা আছেন, আমরা কি তাদের জায়গা থেকে এই প্রতিবাদ দেখছি না? আমরা অন্য সমন্বয়কদের দিক থেকে এই প্রতিবাদ দেখছি না। আসিফ নজরুল সাহেবের সমালোচনা হতেই পারে, মানে পৃথিবীতে কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তিনি ইভেন উপদেষ্টা হিসেবেও দেখলাম নিজের একটা ইভ্যালুয়েশন করতে গিয়ে উনি নিজেকে 10-এ 4 দিয়েছেন, মানে 4, আমরা 33-এ পাস আগের সিস্টেমে ধরলে কোন রকমে পাশ করেছেন সেটা বলা যায়, 50%ও দেননি তাকে। নিজে স্বীকার করছেন তার ব্যর্থতার জায়গা আছে। এমনকি যে সময়টা বাংলাদেশের সরকার গঠিত হচ্ছে, যে সময়টা তিনি বা তাকে সেনাবাহিনী প্রধান ডেকে নিয়েছিলেন, সেখানেও এই প্রসিডিউরাল কোনো না কোনো সমস্যা কি আছে কিনা সেটা দেখা যেতে পারে। কিন্তু ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল, মানে জাস্ট চিন্তা করি আমরা, মানে আমি যে বলছি যে আসলে আমরা তো যারা দীর্ঘদিন শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে বিভিন্ন ফর্মে লড়াই করেছি, তাদের কাছে আসিফ নজরুল অতি পরিচিত মানুষ। বছরের পর বছর কনসিস্টেন্টলি কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তার ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে, এগুলো আমাদের সবার দেখা আছে, সবার জানা আছে। আর শেষে এসে তো রাজপথে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছেন ফর শিওর। ওই সময়গুলোতে উনি থাকলেন, উনি রাস্তায় থেকেছেন, উনি জীবনের ঝুঁকি নিয়েছেন এবং উনি জীবনের ঝুঁকি নিয়েছেন উনি ভারতের দালাল। এবং এটা নাটক বলতে পারেন কেউ, যে উনি ভারতের হয়ে এই নাটকটা করেছেন, তার জীবনের ঝুঁকি ছিল না। ইনফ্যাক্ট আমাদের এখন এই সমস্যাটা হয়েছে, আমি আমার প্রথম আলোকে নিয়ে করা ভিডিওতে বলেছিলাম, এই যে এখনো আমাকে আবার আপনারা ট্যাগ করবেন, আমি প্রথম আলো স্ক্রিনশট কেন ব্যবহার করি সেটা নিয়েও প্রবলেম। আমি প্রথম আলো স্ক্রিনশট শেয়ার করা, প্রথম আলোর অধিকারের পক্ষে কথা বলা, ওর সমালোচনা করেও অধিকারের পক্ষে কথা বলা যায়, সেটা বলেও আমি ভারতের দালাল হয়ে গেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার দালাল হয়ে গেছি। ইটস ফানি, ইটস ভেরি ফানি টু সে দ্যাট। আমার মানে ভারত নিয়ে যখন কথা বলা হয়, আমি আগেও বলেছি যে আমার ভারত নিয়ে আমার যে ভিডিওগুলো আছে সেগুলোর মন্তব্যে দেখে আসুন ভারতীয়রা আমাকে নিয়ে কি বলছে। ঠিক একই কথা আছে নজরুলের ক্ষেত্রে প্রযোজ্য, বহু ক্ষেত্রে বহু জায়গায় অত্যন্ত শক্ত অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স উনি নিয়েছেন। অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা এভাবে বলতে পারি, আমরা প্রায় বলছি আমরা ভারত রাষ্ট্র বা জনগণের বিরুদ্ধে নই, আমরা ভারতের ক্ষমতাসীন সরকার তাদের পলিসির বিরুদ্ধে কথা বলে সেটা বলেছেন। এবং উনিও ভারতের কাছে বরং পাকিস্তানপন্থী লোক হিসেবেই বেশি পরিচিত। কিন্তু আমরা এই ট্যাগগুলো করছি, কিন্তু এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার, এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এটাই একটা ফ্যাসিস্ট চিন্তা। গণতন্ত্র মানে হচ্ছে আমার চিন্তার সাথে মিল নেই, কিন্তু মিল না হলে আমি তাকে ট্যাগ করব এবং তাকে এরপর আমি যাতা বলবো, যাতা করব, এ খুব ভয়ঙ্কর চর্চা। শুরুর দিকে বলছিলাম আসিফ নজরুল কেন টার্গেটে পরিণত হচ্ছেন। রাইটলি আমরা অনেকেই এটা দেখেছি যে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন সেন্ট্রিস্ট ফোর্স। এই সরকারে বিভিন্ন রকম ফোর্স, বিভিন্ন রকম মিক্সচার আছে। একটা সেন্ট্রিস্ট ফোর্স মানে একটা সেন্ট্রিস্ট মানসিকতার মানুষ এই সরকারে আছেন, তাকে সরিয়ে দিতে পারলে অনেকের অনেক রকম এজেন্ডা ফুলফিল করা যেতে পারে। এটা রাইটলি অনেকে আইডেন্টিফাই করেছেন, উইচ আই ডু এন্ডোর্স। আমি এই যুক্তিটাকে সঠিক, একেবারেই সঠিক বলে মনে করি। সেই বিবেচনাতেই আমাদের মনে হবে ডক্টর আসিফ নজরুলকে এই উপদেষ্টা পরিষদে থাকতে হবে এবং তার জায়গা থেকে আমরা যত যারা সেন্ট্রিস্ট মানসিকতার মানুষ আছি তাকে সমর্থন করা উচিত হবে। সেই সমর্থনটা হচ্ছে, কিন্তু
সরকারের দিক থেকে এবং আমাদের ছাত্রদের দিক থেকে আমি তার প্রতি যথেষ্ট সমর্থন দেখি না। তারা যদি মনে করেন, তারা যদি ট্রুলি বিশ্বাস করেন ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল, 3 থেকে 5 তারিখ পর্যন্ত উনি যাবতীয় ফিরিস্তি আছে, উনি চক্রান্ত করেছেন, উনি কাকে কি মিথ্যাইয়া সাজিয়ে নিয়ে গেছেন, নানান রকম অভিযোগ তার বিরুদ্ধে আছে, যদি সত্য হয়ে থাকে, তারা যদি ফিল করেন, তাহলে আসিফ নজরুলকে এখনই উপদেষ্টা পরিষদ থেকে বরখাস্ত তাদের করতে হবে। আর যদি না হয়, এই সংকটময় সময় এই মানুষটার পাশে তাদের প্রকাশ্যে দাঁড়াতে হবে। বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা যারা আছেন, তারা তার সমর্থনে মাঠে আসা খুবই জরুরি বলে আমি মনে করি। আর একটা কথা আমরা সবসময় মনে রাখবো, শেখ হাসিনা পতনের পর আমাদের কতগুলো র্যাডিক্যাল চিন্তা, কতগুলো এক্সট্রিমিস্ট চিন্তা মাঠে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বিপ্লবের নামে। সেজন্য প্রথম থেকেই এই বিপ্লব শব্দটাকে কন্টেস্ট করেছি, অনেকেই করেছেন, এর মধ্যে আমি কনসিস্টেন্টলি করে গেছি। সেই চেষ্টা বিফল হওয়ার পর সার্জিসের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। দেখো, মন্তব্য থাকবেই, এখন এইসব মন্তব্যে ভয় পাওয়া চলবে না, কারণ যেটা ঘটানোর এটা কিন্তু ঘটাই দিছ। সো এই মুহূর্তে উচিত মাথা ঠান্ডা রেখে বুঝ জ্ঞান পরামর্শ করে ভবিষ্যতের প্রতিটা কদম ফেলতে হবে। দুঃস্বপ্নটা আসা খুবই স্বাভাবিক, কারণ অনেক সময় হয় কি, জোশের ঠেলায় অনেক কর্মকাণ্ড করে ফেলা যায়, দেন ওই বিষয়গুলোকে সামাল দেওয়া। আবার এই যে মানুষের মন্তব্য যে ঘরের শত্রু বিভীষণ, এখন এই কথাটা কেন? যেহেতু সার্জিস একসময় ছাত্রলীগ করেছ, অনেকগুলো ভিডিও ভাইরাল, তো স্বাভাবিকভাবে এগুলাকে মানুষ কাউন্টার করার জন্য ব্যবহার করছে। তো সেই জায়গা থেকে সার্জিসের ভিতরে, বা অনেকেই বলেন যে অন্যদের কি হবে জানি না, তবে সার্জিসের বেশি শাস্তি হবে। এটার মেইন কারণ কি? সে তো ছাত্রলীগের লোক ছিল। বাট আমি মনে করি বিষয়টা এরকম না। শেখ হাসিনা যদি ঠিকই বাংলাদেশে আসে, শাস্তি সবার সমানে দিবে, বাট কঠিনতম শাস্তি দিবে, এটা কিন্তু বাস্তব, আমরা সকলেই বুঝি, তাই না? তো যাই হোক, আমরা যেটা বুঝি আর সার্জিস যেটা স্বপ্নে দেখে বা কল্পনা করে, তার এলোয়েশন জগতে একটা ট্রমা কিন্তু চলছে। এই ট্রমাটা কি? এই যে বর্তমানে জুলাই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থানের সিচুয়েশন রাইট নাও, নানান ভিডিও, বক্তব্য, এই সেই বা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে, স্বাভাবিকভাবেই ভয়টা কাজ করার কথা যে পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে। আর যখন বিশেষ করে বিএনপির মতন রাজনৈতিক দল, জামাতের মতন রাজনৈতিক দল, আবার ভয়েস অফ আমেরিকার জরিপ বলছে এই দেশের মানুষ আওয়ামী লীগকে রাজনীতিতে চায়, 57% মানুষ আওয়ামী লীগকে চায়, তো স্বাভাবিকভাবেই একটা নীরব টেনশন অথবা ভয় কিন্তু কাজ করে যাচ্ছে। এটা সার্জিসের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে বেহোশ টেহোশ হয়ে যেত, এটা হচ্ছে বাস্তব। যাই হোক, আপনার সার্জিস বলছে যে খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। এই কথা কিন্তু সত্য, রাজনীতির মাঠে এটাই হয়। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, কারোর অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা বা খুনি হাসিনা। তো নামের আগে যেহেতু খুনি আগেই লাগাই দিচ্ছে সবাই, বা ওনার নামের ট্যাগের মধ্যে ইদানিং এই শব্দটা ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন ঘটনায় তিনি প্রমাণিত হয়েছেন, তো স্বাভাবিক তিনি ব্যাক করলে তো এরকম কিছুই ঘটবে। এর বাহিরে যদি কোনো কিছু ঘটে, সেটা হচ্ছে অতি প্রাকৃত কোনো ইস্যু হবে। সার্জিস বলছে যে 5ই আগস্টে অনেক শহীদ পরিবার রয়েছে যাদের দাফন করতে দেওয়া হয়নি। ঘটনা সত্য, আমরা দেখছি যে ট্রাকের মধ্যে একের পর এক দেহ তুলে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, তাই না? এগুলো কিন্তু আমরা দেখছি। তাদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি, তাদের হয়রানি করা হয়েছে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসে, একই কাজ করবে তারা, তবে এখানে ভুল আছে, এর থেকে দ্বিগুণ কাজ করবে। বিশেষ করে যারা ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে বসেছিল, ওই যে ঘরের শত্রু বিভীষণ, এই জায়গা থেকে সার্জিস হতে একটু এক্সট্রা টেন্স হয়, বাকিদেরও হবে। তবে স্বাভাবিক ব্যক্তি জীবনেও যে আপনার খুব কাছের মানুষটা যদি আপনার সাথে বেইমানি করে, তখন এটা আসলে কোথাও না কোথাও একজন মানুষ হিসাবে মেনে নেওয়ার সুযোগ নাই। বাট এখন যেটা ঘটছে, আল্লাহ রাখছে ঘটছে, কিন্তু আওয়ামী লীগ তো কারো না কারো খুঁজতেছে। এই পুরোটা গোসা ঝাল কার উপর দিয়ে যাচ্ছে? আসিফ নজরুলের উপর দিয়ে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দিয়ে যাচ্ছে। আর এই সমন্বয়ক, হাতে গোনা 10-15 জন সমন্বয়কের উপর দিয়ে কিন্তু এই ঝড়টা যাচ্ছে। বা আপনারা দেখেছেন তাদেরকে কিভাবে হত্যা চেষ্টারও মানে ট্রাই করা হয়েছে। ভিডিওটা ভুয়া, বাট ঘটনা সত্য। ভিডিওটা আগের ছিল, অ্যাক্সিডেন্টের ঘটনা সত্য। তো সার্জিস বলছে সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে স্বপ্ন নিয়ে, স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা। আর ময়মনসিংহ সদরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে 55 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তো আরেকটা খুবই সুন্দর কথা বলছে যে আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে মিলিয়ে তাদের কাজে সহযোগিতাও দিব। তো আপনার এখানে বোঝা যাচ্ছে যে সার্জিস যেই স্বপ্ন দেখছে, আপনি হাসনাতদের বক্তব্য দেখবেন, আসিফদের বক্তব্য দেখবেন, কারণ এটা তো স্পষ্ট। আপনারা তো দেখলেন এখানে একটি কথা হচ্ছে, অনেক বিষয় নিয়েই কিন্তু অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং ভারতের অনেক কথাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, তাদের ষড়যন্ত্রের বিষয়ে এবং তাদের সর্বশেষ অবস্থা। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং এইসব শুনে আপনাদের কেমন লাগতেছে, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।